আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত। লন্ডন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি এরই মধ্যে কাজ শুরু করেছেন। চীনের চিকিৎসক দলও কাজ করছেন মেডিকেল টিমের সঙ্গে। রাতেই চীনের আরও একটি দল ঢাকায় আসার কথা রয়েছে। বাড়তি নিরাপত্তার পরও এভারকেয়ার হাসপাতালের সামনে কমেনি মানুষের অপেক্ষা। খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশজুড়ে চলছে দোয়া মোনাজাত। হাসান মাহমুদের রিপোর্ট। নেতাকর্মী বিস্তৃত তুমুল স্লোগান মুখর গণতান্ত্রিক রাজনীতির মুখরতা প্রিয় এক আলোকিত নারী এখন হাসপাতালের শয্যায় উদ্বেগ আর উৎকণ্ঠার দোলাচলে। দিন আর রাতের পার্থক্যের ব্যবধানেও হাসপাতালের সামনে কমে না মানুষের অপেক্ষা। চোখে মুখে অজানা আতঙ্ক, তবুও প্রিয় নেত্রী কিংবা ভালোবাসার মানুষটির জন্য অজান্তেই সৃষ্টিকর্তার দরবারে ওঠে প্রার্থনার হাত, আরোগ্যের মোনাজাত। দৃঢ় কণ্ঠে কত কথা বলেছে এবং সে নিজেই এই গণতন্ত্রের জন্য সে একা লড়াই করে গেছিল। ফজর নামাজ পড়ছি আজকে সকালে, চোখের পানি রাখতে পারি না, এই জন্য আমি তার আমি চলে আসছি তাকে আকুতি দেখার জন্য। আল্লাহ তাআলা আমার নেত্রীকে রাখছে এবং উনি দীর্ঘ হায়াত পাক, এটাই কামনা করি। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসক দলের প্রায় সপ্তাহখানেকের নিবিড় পরিচর্যায় বেগম জিয়ার শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি ঘটেনি। খালেদা জিয়ার চিকিৎসার সাথে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকরা। ঢাকায় পৌঁছেছেন লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রিচার্ড বিলি। এর আগে থেকেই হাসপাতালে চিকিৎসায় যুক্ত হয়েছেন চীন থেকে আসা প্রাথমিক চিকিৎসক দলও। বেগম জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণার পর থেকে হাসপাতালের বাইরে বেড়েছে নিরাপত্তা বলয়, তবুও কমেনি মানুষের অপেক্ষা। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রতিদিনই আসছেন বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন। হাসপাতালের সামনে অপেক্ষারত মানুষের প্রার্থনার সাথে বেগম খালেদা জিয়ার সুস্থতায় যুক্ত হয় দেশ জুড়ে অগণিত মানুষের মোনাজাত। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি। এ সময় ডক্টর AZM জাহিদ হোসেন প্রধান উপদেষ্টাকে বেগম জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত করেন। ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ কিছুক্ষণ হাসপাতালে অবস্থান করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন। প্রয়োজনে বিদেশে চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে বিএনপি নেতারা অভিযোগ করেছেন বেগম জিয়ার অসুস্থতার জন্য দায়ী পতিত স্বৈরাচার শেখ হাসিনা। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ধর্মকে বিকৃত করে জামায়াতে ইসলামী ভোট চাইছে। নূর হোসেনের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে পল্টন থানা বিএনপি। এতে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর জনসংযোগ ও রাজনীতির তীব্র সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুকের ভিতরে কোরআন শরীফ আছে বলতেছে, এখানে ছোট একটা কোরআন শরীফ দাদা থাকে, হ্যাঁ কোরআন শরীফ হাত দিয়ে বলছেন। তো এই ধরনের কথাবার্তা কাজকর্ম করতেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অন্য ধর্মের বিষ্ণু কৃষ্ণ এদের সঙ্গে মিলিয়ে ফেলেন। এই সমস্ত লোকদেরকে একটু চিহ্নিত করবেন দয়া করে। কক্সবাজারের পেকুয়া উপজেলার বিভিন্ন স্থানে নির্বাচনী গণসংযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, শান্তি শৃঙ্খলা, উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। সমস্ত কিছুর বিচার হবে ইনশাআল্লাহ। দেশবাসী মনে করে গণতন্ত্রের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে। রাজধানীর পল্টনের ভাসানী মিলনায়তনে বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের স্বার্থে কখনোই আপোষ করেননি বেগম জিয়া।
আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন। তিনি বলেছিলেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করেছে জাতীয়তাবাদী কৃষক দল। দোয়ায় অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন হাসিনার আক্রোশেই অসুস্থ হয়েছেন বিএনপি চেয়ারপারসন। তার এই মুমূর্ষ, এই রোগাক্রান্ত, এই অসুস্থতা তো ওই হাসিনার কারণে, কিন্তু জনগণের হৃদয় থেকে, জনগণের হৃদয় তন্ত্রী ছিঁড়ে যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে আকুলতা, যে আবেগ দেশনেত্রীর জন্য আজকে সারা দেশে প্রকাশিত হচ্ছে। ভোজ্য তেলের দাম বাড়ানোর সমালোচনা করে দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিও জানান রিজভী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড সহ 5 দফা দাবি জানানো হলেও তা পূরণে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। আর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম বলেন সংস্কার এবং বিচার দৃশ্যমান হবার আগেই একটি দল ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। রংপুরে ইসলামী ও সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তারা। আসাদুজ্জামান আরমানের ছবিতে AKM মইনুল হকের রিপোর্ট। পাখির চোখে রংপুরে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, খেলাফতে বাংলাদেশ সহ 8টি ইসলামী সমমনা দলের সমাবেশ। বুধবার রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এই সমাবেশ শুরুর অনেক আগে থেকেই নেতা কর্মী সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন। এক পর্যায়ে ঈদগাহ মাঠে স্থান সংকুলান না হওয়ায় নগরীর বিভিন্ন সড়ক ও ভবনের পাশে লোকজন অবস্থান নেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমনাই পীর সৈয়দ রেজাউল করিম। দেশের আমূল পরিবর্তনের জন্য ইসলামী জোটবদ্ধ দলগুলোকে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা। সরকারের কাছে বলেছিলাম, একটা বলেছিলাম অন্যায় যারা করেছে এদের বিচার হওয়া দরকার। সুন্দর করে বলেছেন খারাপ যা কিছু আছে বাদ দিতে হবে, ভালো যা কিছু আছে তা গ্রহণ করতে হবে। আমরা বলেছি সম্পূর্ণ আধিপত্যবাদ বিরোধী শক্তি আজকে ক্ষমতায় গেলে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো, বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো, কারো ডিকটেশনে, কারো দাদাগিরিতে বাংলাদেশ চলবে না। একটি দল ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে, এমন মন্তব্য করেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিম। ক্ষমতালোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য শুধু পাগল নয়, ডবল পাগল হয়ে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে 8টি ইসলামী দল জোটবদ্ধ হওয়ার পর রংপুর বিভাগে এটাই ছিল প্রথম সমাবেশ। AKM মইনুল হক, এনটিভি নিউজ, রংপুর। নিজস্ব প্রতীকে দলগুলোকে নির্বাচনের বাধ্যবাধকতা বাদ না দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর আগারগাঁওয়ে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলিও এবং নিবন্ধন সনদ গ্রহণ করে তিনি একথা বলেন। নির্বাচনে অর্থ ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন নাহিদ। বলেন হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই বাছাই করার জন্য ইসিকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে কালো টাকার প্রভাব ঠেকানো, ডিসিএসপি বদলির বিষয়ে রাজনৈতিক প্রভাবের কাছে নতি স্বীকার না করার পরামর্শ দেন তিনি। এনসিপি আহ্বায়ক বলেন শাপলাকলি প্রতীকে এবার নির্বাচনে অংশ নেবে তার দল। আরপিও সংশোধন, জাতীয় নির্বাচন স্থগিত এবং অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে আদালতের শরণাপন্ন হওয়ায় নির্বাচন যথাসময় অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নাহিদ ইসলাম। উদ্বেগ রয়েছে, আমাদেরও উদ্বেগ রয়েছে। এখন যেই ডিসিএসপি তাদের বদলি হচ্ছে সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে, সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে। আমরা কোনোভাবেই চাই না যে নির্বাচনের যেই যাত্রা শুরু হয়েছে এটা কোনোভাবে ব্যাহত হোক। যথাসময়ে এবং যথাযথ পরিবেশে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হতে পারে সেটা আমাদের প্রত্যাশা। গুমের ঘটনায় কোনো বাহিনীর বিচার করা হচ্ছে না, বিচার হচ্ছে অপরাধের। আর অভিযুক্তদের বেলায় আইন সমান। কাজেই
আসামি সেনা কর্মকর্তা হলেও ভার্চুয়ালি হাজিরা দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল আসামিদের ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আবেদন খারিজ করে এসব মন্তব্য করেন। এর আগে প্রসিকিউশন পক্ষ গুমের মামলায় শেখ হাসিনা সহ ১৭ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের ওপর শুনানি করেন। বিস্তারিত জানাচ্ছেন হাসান জাভেদ। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে র্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করে প্রসিকিউশন। সেই মামলায় গ্রেফতার সাবেক ও বর্তমান ১০ সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি করে প্রসিকিউশন। এ সময় আসামিদের বিরুদ্ধে আনা 4টি অভিযোগ এবং যে 14 জনকে গুম করে নির্যাতন করা হয়েছিল তা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে, সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। এরপর গ্রেফতারকৃত আসামিদের ট্রাইব্যুনালে সরাসরি না এনে ভার্চুয়ালি হাজিরা নিতে করা আবেদনের শুনানি শেষে তা খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। কেন আমরা ভার্চুয়াল অ্যাপিয়ারেন্স চাচ্ছি তাদেরকে, যাতে দে আর নট এক্সপোজ টু এন এনভায়রনমেন্ট পরবর্তী যেটা একটা লিগ্যাল কমপ্লিকেশন বা প্রসিডিউরাল বা প্র্যাকটিসের কমপ্লিকেশন তৈরি করতে পারে, যে আফটার দে অ্যান্ড আই এম কনফিডেন্ট যে দেয়ার ইজ এ ফেয়ার চান্স যে তারা বেকসুর খালাস পাবে, তখন যেন তারা সেনাবাহিনীতে ফিরে যেতে কোনো সমস্যা না হয়। সেনাবাহিনীর সাথে এই বিচারকে মুখোমুখি করার একটা প্রচেষ্টা আমরা লক্ষ্য করেছি। আমরা আদালত এটা স্পষ্ট করে বলেছেন যে এই বিচার সেনাবাহিনীর বিরুদ্ধে নয়। এদিকে পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জেরাই খান পান্না ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়ে মামলা পরিচালনা করতে অপারগতা প্রকাশ করলে তাকে তাৎক্ষণিক তলব করা হয়। পরে তিনি ট্রাইব্যুনালে হাজির হয়ে শারীরিক অবস্থাসহ নানা কারণে নিজের অপারগতা প্রকাশ করেন। এ সময় ট্রাইব্যুনাল ফেসবুকে পান্নার দেয়া বক্তব্যের সমালোচনা করেন এবং ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে সচেতন থাকার পরামর্শ দেন। পরে তার স্থলে আমির হোসেনকে শেখ হাসিনার আইনজীবী নিয়োগ দেওয়া হয়। কোর্টে বলছে যে আমার যে পজিশনটা হলো একদিকে এই প্রসিকিউশনের দেখাই বলছে যে ওনাদের বাহিনী, এবং আরেকদিকে হলো যে আওয়ামী লীগের যে সাপোর্টার, তাদের দুই দিকের যে উক্তি, তা তো আমি স্যান্ডউইচ হয়ে গেছি। ভয় পাওয়ার প্রশ্ন নাই। অপরদিকে গুমের মামলা থেকে আসামিদের অব্যাহতি চেয়ে তাদের আইনজীবীদের করা আবেদনের শুনানি এবং অভিযোগ গঠনের পরবর্তী শুনানির জন্য আগামী 14 ডিসেম্বর দিন ধার্য রেখেছে ট্রাইব্যুনাল। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই অযৌক্তিকভাবে ব্যবসায়ীরা ভোজ্য তেলের দাম বাড়িয়েছেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানিয়েছেন। এর আগে গতকাল হঠাৎ করেই বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৯ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল ভোজ্য তেল উৎপাদনকারী সমিতি। ১৮৯ টাকা লিটারের সয়াবিন তেলের দাম এখন ১৯৮ টাকা। বাণিজ্য উপদেষ্টা বলেন, তার মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা কিছুই জানে না। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি ব্যতি রেখে এই দাম বাড়ানোর কোনো সুযোগ উৎপাদনকারীদের নেই বলেও জানিয়েছেন তিনি। যারা দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টা। সবাই সামগ্রিকভাবে একত্রিতভাবে করেছে, মানে এই সামগ্রিক একত্রিক কোনো একটা কার্যক্রম অবশ্যই গ্রহণযোগ্য। এটার কোনো আইনগত ভিত্তি নাই, যে কর্মকাণ্ডটা ওনারা করেছেন এর কোনো আইনগত ভিত্তি নাই। আমাদের পদক্ষেপগুলো তো নিব, আমরা তো আলোচনায় বসছি, এটা তো আর মানে মার্কেটে যে তরল নিয়ে যুদ্ধ করার জিনিস না। আমাদের পদক্ষেপগুলো নেওয়ার জন্য আমাদের আলোচনার প্রয়োজন আছে। দুদিনের কর্মবিরতি প্রত্যাহার করে আজ থেকে পরীক্ষা নিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একাংশের কর্মবিরতিতে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। সরেজমিনে গিয়ে প্রাথমিক বিদ্যালয়ের পিয়নকে দিয়ে পরীক্ষা নেয়ার প্রমাণ মিলেছে। দাবি না মানলে সারা দেশে কমপ্লিট শাটডাউন পালনের ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। জুবায়ের প্রধানের রিপোর্ট। 2 দিন কর্মবিরতির পর আবারও পরীক্ষার হলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহকারী শিক্ষক পদকে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করা, শূন্যপদে নিয়োগ ও পদোন্নতি সহ 4 দফা দাবিতে সরকারি মাধ্যমিকের শিক্ষকরা গেল সোমবার থেকে কর্মবিরতি পালন করে আসছেন।
ফলে ঢাকাসহ দেশের বেশিরভাগ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা স্থগিত হয়ে যায়। মঙ্গলবার রাতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সাথে বৈঠকে আসে সমাধান। অবশেষে কর্মবিরতি বাদ দিয়ে শিক্ষা কার্যক্রমে ফিরেছেন শিক্ষকরা। তবে পরীক্ষার মধ্যে কর্মবিরতি দেয়ায় বিরক্তি ও ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। স্যাররা বলল যে আজকে আমরা কোনো পরীক্ষা নিব না, তোমরা আজকে চলে যাও। পরীক্ষা যে দিতে পারি না, দেখতে অনেক বিরক্ত লাগছে। এটা অত্যন্ত দুঃখজনক যে বাচ্চারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে এসে পরীক্ষাটা দিতে পারেনি। আর যেন ভবিষ্যতে এরা বন্ধ না করে সেদিকে তাদেরকে খেয়াল রাখতে হবে। অন্যদিকে একাদশ গ্রেডে বেতন, উচ্চ গ্রেডের জটিলতা নিরসন সহ 3 দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রাজধানীর মোহাম্মদপুরের একটি স্কুলে শিক্ষকদের কর্মবিরতিতে পরীক্ষা নিয়েছেন প্রধান শিক্ষক আর স্কুলে কর্মরত পিয়ন। বড় হেডমিস আর আমি সহ আমরা বাচ্চাদের মানে পরীক্ষা নিয়েছি স্যার, প্রশ্ন দিয়েছে আর বড় হেডমিসে চাই দেখে আর আমি একটু চাই একবার উপরে ক্লাস আরেকবার নিয়েছে মানে আসি। পরীক্ষা দিছি, পরীক্ষা দিয়ে এসে এখন যা ইচ্ছে তাই করতেছি। প্রাথমিকের খোঁজ খবর নিতে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঊর্ধ্বতন দায়িত্বশীলরা ঘুরছেন স্কুলে স্কুলে। শিক্ষার্থীদের পরীক্ষার কথা চিন্তা করে কর্মবিরতি মানছেন না বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়। বছরের শেষ সময় বাচ্চাদের পরীক্ষা চলতেছে বা মূল্যায়ন চলতেছে, এই সময়টা আসলে বিবেচনা করে আমার স্কুলের শিক্ষকরা এখন আন্দোলনরত না। আমি উপরের নির্দেশে আসছি, এসে আমি দেখলাম যে না পরীক্ষা হচ্ছে, কোনো সমস্যা নাই। দাবি না মানলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝোলানোর হুঁশিয়ারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা। এবার ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। টি-20তে বছর জুড়ে ভালো খেললেও বিশ্বকাপটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। তবে টপ অর্ডারে ব্যাটারদের মানসিকতার ইতিবাচক পরিবর্তন দেখছেন বাংলাদেশের ব্যাটিং কোচ। বিশ্বকাপের আগে নিজেদের শানিত করতে বিপিএলকে পরিপূর্ণ ব্যবহার করার পরামর্শ মোহাম্মদ আশরাফুলের। মমিনুর রিপনের রিপোর্ট। জয়ের সঙ্গে নিজেদের ছক্কার রেকর্ডটা সমৃদ্ধ করেই বছরটা শেষ করল বাংলাদেশ। প্রথমবারের মতো টি-20তে এক বছরে 2 শতাধিক ছক্কা হাঁকিয়েছে লাল সবুজের দল। দলীয় 206 ছক্কায় সবচেয়ে বেশি অবদান তানজিদ তামিমের। সর্বোচ্চ 41 ছক্কা এসেছে তার ব্যাট থেকেই। এছাড়া পারভেজ হোসেন ইমন 34, সাইফ হাসান 29 ও অধিনায়ক লিটন দাস হাঁকিয়েছেন 23টি ছক্কা। ব্যাটারদের মানসিক পরিবর্তনের জন্যই এমন ফল এসেছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ড সফরে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা মোহাম্মদ আশরাফুল। পুরা বছরটা যদি একটু খেয়াল করে থাকেন, আমাদের টপ 3 ব্যাটসম্যান একজন না একজন এভরি গেমই বড় রান করেছেন। এটা একটা পজিটিভ দিক। উন্নত তো আমার কাছে মনে হচ্ছে যে প্রত্যেক দিনই করছে। তো আলহামদুলিল্লাহ আশা করি যে বিপিএলটা সবাই খুব ভালো করে খেলবেন, কনফিডেন্স নিয়ে তারপরে ওয়ার্ল্ড কাপে যাবেন। বছর জুড়ে পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট থাকলেও বিশ্বমঞ্চে বাংলাদেশের ব্যর্থতা অজানা নয় সাবেক অধিনায়কের। তাই আসন্ন বিশ্বকাপটা বেশ চ্যালেঞ্জিং হিসেবেই দেখছেন আশরাফুল। সেজন্য বিপিএলে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরামর্শ সাবেক এই অধিনায়কের। আইসিসি ইভেন্টে আমরা বরাবরই দেখা যায় যে বলাররাও কিন্তু অতটা ভালো পারফরমেন্স করতে পারে না, যেহেতু ওইখানে একদম ট্রু উইকেট থাকে। আপনি যদি লাস্ট কয়েকটা আইসিসি ইভেন্ট দেখেন, সেখানে আমাদের বলাররা অতটা ভালো করতে পারেনি। তো অবশ্যই একটা চ্যালেঞ্জ হবে। এটার জন্য আমাদের এই বিপিএলের যে 10 থেকে 12-13টা ম্যাচ খেলার অপরচুনিটি পাবে প্লেয়াররা, এইখানেই আমি আশা করব যে তারা যেন তাদের বেস্ট পারফরমেন্সটা করে তারপরে ওয়ার্ল্ড কাপে যায়, এটা আশা থাকবে। বছর জুড়ে ক্রিকেটারদের অর্জিত আত্মবিশ্বাসটা বিশ্বকাপ পর্যন্ত নিয়ে যাবে লিটন দাসের দল, এমনটাই মনে করেন মোহাম্মদ আশরাফুল। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। এবারে অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট প্রসঙ্গ। সিরিজের প্রথম টি-20তে পাকিস্তানের কাছে 13 রানে হারল বাংলাদেশ। পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী দলের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে বল হাতে দুর্দান্ত ছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল। বিশেষ করে নজর কেড়েছেন জারিন তাসনিম লাবণ্য। একাই শিকার করেছেন 4টি উইকেট। তাতে 100-র আগেই পাকিস্তানকে আটকে দিয়েছিল তারা, কিন্তু সেই রানও তারা করতে পারল না ব্যাটাররা। 13 রানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ। পাকিস্তানের মেয়েদের হয়ে শাহার বানু 3টি, রোজিনা আকরাম ও মেমোনা খালিদ নিয়েছেন 2টি করে উইকেট। এ ছিল এনটিভি সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com।
এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।